যে খরা পড়ছে আমরা মেশিন চালিয়ে ভুট্টা খেতে পানি দিতে পারতেছি না, তেলও পাইতেছি না। আচ্ছা, সরকার বলতেছে যে আসলে তেলের কোনো ওইভাবে অভাব নেই। সরকার তো টেলিভিশন বলতেছে তেল পর্যাপ্ত। তেলের বাগরে পানি তো দেওয়া হচ্ছে না। কেন আপনি তেল পাচ্ছেন না? তেল তো পাওয়া যাচ্ছে না। কেন পাম্পে তো তেল পাম্পে দিচ্ছে। তেল আমাদের লাগে 5-7 লিটার বা 10 লিটার লাগে, আমার তেল দেয় 1 লিটার বা 1.5 লিটার। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা ভালো আছেন। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যে যেখান থেকে আপনারা আমাদের ভিডিও দেখছেন, সকলকেই জানাচ্ছি হ্যালো মহিপুর পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আমরা আজকে আবারও চলে আসছি তিস্তার চরে। আমরা আজকে আবারও আপনাদের সামনে তুলে ধরবো এই তিস্তার কৃষির কথা, তিস্তার কৃষকের কথা। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। কি আপনি এখানে কি করতেছেন? আলু বাড়তেছে, এই গরু আলু। এলে আলুকে আপনি চাষ করছিলেন? না, ইলে আলু বকুল ভাই চাষ করছে। আচ্ছা, বকুল ভাই বস্তা বেচাইছো 200 টাকা করে। 200 টাকা বস্তা? 200 টাকা বস্তা। এক বস্তায় কত কেজি আলু থাকে? এক বস্তাতে মানে মনে করেন যে 80 কেজি আলু ধরে। 80 কেজি আলুর দাম 200 টাকা। 200 টাকা। আচ্ছা, এই আলুটা এই 80 কেজি আলু উৎপাদন করতে কি পরিমাণে খরচ? না তো সেই পরিমাণ খরচ হয়ে তোর অর্ধেক টাকা উঠবে না, অর্ধেক টাকা উঠবে না। অর্ধেকও হবে না। তো আপনি কি এগুলো এই পচা আলুগুলো গরুকে খেলে? লেগে সেদ্ধ করেই গরুকে খাওয়াইতে হবে। আচ্ছা, এগুলো গরুকে খেলে গরুর স্বাস্থ্য ভালো হয়? গরুর স্বাস্থ্য মানে একটু ভালো হবে আর কি। আচ্ছা, সর্বোপরি এবার যারা আলু চাষ করছে তাদের আসলে এই চাষ করার পরে কি অবস্থা দাঁড়াইলো, কি মনে করেন? এটা তাদের আলু যারা আবাদ করছে, আলু তামাক, তাদের এটা এবার লস লস একদম লস। হ্যাঁ, তারাও মানে খরচের টাকা তারও অর্ধেক উঠবে না। তো আসলে বন্ধুগণ, আপনারা শুনলেন আসলে এই চরের যে কৃষকরা তারা হচ্ছে কিভাবে দিনাতিপাত করতেছে। আসলে যারা এবার এই চরে সাধারণত আলু, ভুট্টা, গম, বাদাম এগুলো চাষ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে, কিন্তু এবারে যারা তামাক কিংবা আলু করছিল তারা কিন্তু পুরাই তাদের যে হচ্ছে সেটা কিন্তু তারা লস খেয়েছে। তো আসলে এভাবেই কিন্তু সংগ্রামের করে দিনের পর দিন এই চর অঞ্চলের যে মানুষ আছে তারা কিন্তু এই খেটে খাওয়া মানুষগুলো দিনাতিপাত করতেছে। এখন কথা বলবো এই তিস্তা পাড়ের একজন কৃষকের সঙ্গে। চলুন একটু তার কাছ থেকে জেনে আসি আসলে তারা যে এখানে এই চরে বিভিন্ন চাষাবাদ করতেছে। বিভিন্ন আপনারা জানেন যে সম্প্রতি সময়ে তেলের যে ক্রাইসিস চলছে, সব মিলিয়ে হচ্ছে তারা এখন কি অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো এই চরে কৃষি কাজ করেন, তাই তো? জি জি জি। আচ্ছা, এই চরে কৃষি আপনি কি কি এবার চাষ করছেন? ভুট্টা চাষ করছি, তামাক চাষ করছি। আচ্ছা, তামাক তো নদীর বন্যায় টন্যায় চলে গেল, ভুট্টা আছে এখন তো কিছু তেল পানি করা যায়। এখন এই যে খরা পড়ছে আমরা মেশিন চালিয়ে ভুট্টা খেতে পানি দিতে পারতেছি না, তেলও পাইতেছি না। আচ্ছা, সরকার বলতেছে যে আসলে তেলের কোনো ওইভাবে অভাব নেই। সরকার তো টেলিভিশন বলতেছে তেল পর্যাপ্ত পরিমাণে আমাদের আছে দিতেছি, কিন্তু আমরা তো যে পাম্পে যা তেল পাই না। আচ্ছা, কি কারণে তেলটা পাচ্ছেন না বলে আপনার মনে হয়? তেলটা তো এখানে দেখতেছি যেভাবে যে সিন্ডিকেট চলতেছে, যার মোটরসাইকেল নাই সেও 10 লিটার তেল নিয়ে যাচ্ছে, যার মোটরসাইকেল আছে তাও 10 লিটার নিয়ে যা, আবার পাইপ দিয়ে বার করিয়ে আবার 10 লিটার নিয়ে যাচ্ছে। এখানে আমরা এটা একটা ব্যবসায় পরিণত করছে। ব্যবসায় পরিণত সিন্ডিকেট ব্যবসা তৈরি করছে। তো বন্ধুগণ, আপনারা শুনলেন আসলে যে তেলটা যারা প্রকৃত কৃষক যারা হচ্ছে চাষাবাদ করেছে তারা কিন্তু পাচ্ছে না, কিন্তু যারা হচ্ছে বিভিন্ন মোটরসাইকেল আরোহী কিংবা যাদের মোটরসাইকেল নাই তারা কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বা তেল পাম্পের যারা মালিক আছে তাদের সঙ্গে লিয়াজো করে হচ্ছে এই তেলটা এনে বিক্রি করে একটা সংকটের সৃষ্টি করছে। তো আমরা হচ্ছে যারা এই নীতি নির্ধারক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে হচ্ছে এই বিষয়টা একটু আশু পদক্ষেপ গ্রহণ করে। তো বন্ধুগণ, আপনারা দেখলেন চরের কৃষি, শুনলেন কৃষকদের কথা। তাদের একটাই দাবি, তেল সিন্ডিকেট দূর করে দিতে হবে তাদেরকে পর্যাপ্ত তেল, যাতে করে তারা এই চরে কৃষিকাজ সুষ্ঠুভাবে সমাধান করতে পারে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, হ্যালো মহিপুরের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।